বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। দীর্ঘদিন তোমাদের সাথে সরাসরি ক্লাসে উপস্থিত হতে পারছি না, যেটা সত্যি আমাদের জন্য একটা বেদনাদায়ক একটা অবস্থা। ইনশাআল্লাহ আমরা এই সময় অতিক্রম করতে পারবো। যতদিন পর্যন্ত না আমরা শ্রেণীকক্ষে উপস্থিত হতে পারছি, ততদিন পর্যন্ত আমরা অনলাইন ক্লাসটাকে ফলো করার চেষ্টা করব। আশা করি তোমরা এই কাজগুলো ফলো করবা এবং পড়াশোনায় সম্পৃক্ত থাকবে। তো আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষ প্রাণীবিদ্যা বিষয়ের উপর আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি ক্লাসে মনোযোগী হবে এবং ক্লাসটা ফলো করবে। তো আমরা ক্লাসে চলে যাই। আজকে আমার আলোচনার বিষয় বিএসসি অনার্স সেকেন্ড ইয়ার থেকে কম্পারেটিভ অ্যানাটমি নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা আছো তাদেরকে আমি বলবো, কিছু কথা বলতে চাই, কারণ তোমাদের ফার্স্ট ইয়ারের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে সেভাবে আমরা ক্লাসে একত্রিত হতে পারি নাই। ফলে আমি তোমাদের সিলেবাস সম্পর্কে প্রথমে একটু ধারণা দিতে চাই, কারণ আমার মনে হয় তোমাদের এ সম্পর্কে খুব একটা ভালো ধারণা এখনো নাই। তো ক্লাস শুরুর আগে এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তোমাদের সেকেন্ড ইয়ারে মেইন সাবজেক্ট তিনটা, যেটা ফার্স্ট ইয়ারে ছিল দুটা সাবজেক্ট, সেকেন্ড ইয়ারে এসে মেইন সাবজেক্ট তিনটা। একটা হলো অ্যানিমাল ডাইভার্সিটি, কর্ডেট, যেটা তোমরা ফার্স্ট ইয়ার পড়েছো, নন কর্ডেট প্রোটোজোয়া এবং নন কর্ডেট অ্যানিমাল ডাইভার্সিটি, যেটা সেকেন্ড ইয়ারে এসে তোমাদের অ্যানিমাল ডাইভার্সিটি কর্ডেট। তারপরে আছে কম্পারেটিভ অ্যানাটমি এবং এনভায়রনমেন্টাল বায়োলজি। আর আছে সঙ্গে আছে আরো আনুষঙ্গিক যে সাবজেক্ট, ইংরেজি আছে সেকেন্ড ইয়ারে কম্পালসরি, বোটানি নন মেজর আছে এবং কেমিস্ট্রির দুটো পার্ট আছে তোমাদের, জেনারেল কেমিস্ট্রি এবং এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। তো ফার্স্ট ইয়ার যে তোমার সেকেন্ড ইয়ার এসে আরেকটু তোমাদের মনোযোগী বেশি হতে হবে, কারণ এখানে তোমাদের সাবজেক্টের সংখ্যা বেড়ে গেছে। তারপরে তোমাদের নন মেজর যেমন কেমিস্ট্রি, অনেকেই দেখা যায় যে ফার্স্ট ইয়ারে হয়তো তোমরা বুঝে উঠতে পারো না, অনেকে নন মেজরে খারাপ হয়ে যায়। তার সঙ্গে আবার ইংরেজি আছে, ফলে এই বিষয়গুলো সেকেন্ড ইয়ারে তোমরা মনোযোগী হয়ে পড়াশোনা করে এটা কভার করার চেষ্টা করবে। না হলে দেখা যায় যে তোমাদের থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে যে এগুলো ঝামেলা হয়ে যায়, কারণ থার্ড ইয়ারে যে তোমাদের সাবজেক্ট সংখ্যা আরো বেড়ে যাবে, ফোর্থে যে আরো বেড়ে যাবে, মানে মেইন সাবজেক্টের চাপ তোমাদের আরো বেড়ে যাবে। ফলে তোমরা সেকেন্ড ইয়ারে তোমাদের নন মেজরের যে সাবজেক্ট গুলো আছে এগুলো কভার করার চেষ্টা করবে। তো আমি আলোচনা করব আজকে আমার বিষয় যেটা, সেটা হলো কম্পারেটিভ অ্যানাটমি বা তুলনামূলক শারীরস্থান বা অঙ্গ সংস্থানও এটা বলা হয়। আমি ডক্টর সাইফা সাদেকিন, সৈয়দ আহমদ কলেজ, ডিপার্টমেন্ট জুলজি। চলো আমাদের সাবজেক্টের ব্যাপার নিয়ে এখন ডিটেলসে চলে যাই। এখানে তোমাদের সাবজেক্ট যেটা
আজকে আমি আলোচনা করব কম্পারেটিভ অ্যানাটমি, যার সাবজেক্ট কোড 223103। এখানে তোমাদের কম্পারেটিভ অ্যানাটমিতে দুইটা অংশ আছে, একটা হলো প্রোটোজোয়া এবং নন কর্ডাটা 50 মার্কস, আর কর্ডাট অংশ আছে, এখানে আছে 50 মার্কস। তাহলে তোমাদের এই তুলনামূলক শারীরস্থান বা কম্পারেটিভ অ্যানাটমিকে দুইটা অংশে ভাগ করা হয়েছে, একটা প্রোটোজোয়া এবং নন কর্ডাট, আর একটা হলো কর্ডাটা। 50-50 মার্কস করে তোমাদের ভাগ করা হয়েছে এবং এই দুটা অংশের উপরেই তোমাদের পরীক্ষা হবে। তো আমি আজকে যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা কর্ডেট অংশ নিয়ে, কারণ প্রোটোজোয়া এবং নন কর্ডাটা এটা সম্পর্কে তোমাদের ফার্স্ট ইয়ারে একটা ধারণা আছে। তোমাদের যে অ্যানিমাল ডাইভার্সিটি বা প্রাণী বৈচিত্র্য যে সাবজেক্টটা ছিল, সেখানে তোমরা প্রোটোজোয়া এবং নন কর্ডাটা সম্পর্কে পড়েছো। ফলে এটা সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে বা জানাশোনা আছে। এবং এই তুলনামূলক শারীরস্থানে যে প্রোটোজোয়া নন কর্ডেট আছে, ওখান থেকে ফাইলামের কিছু সিলেক্টেড অংশ তোমাদের করতে হবে। ফলে যেহেতু প্রোটোজোয়া নন কর্ডাটা সম্পর্কে তোমাদের জানাশোনা আছে কিছুটা হলেও, সে কারণে, এবং কর্ডেট তোমরা একেবারেই আননোন আছো, সেই কারণে আমি কর্ডেট সম্পর্কে আগে আলোচনা করব। পরে যদি আমি সময় কভার করতে পারি বা আমরা শ্রেণীকক্ষে ইন দ্য মিন টাইম আমরা ফিরে যেতে পারি, তাহলে আমরা রেগুলার ক্লাস নিতে পারবো এবং তোমাদের সিলেবাস কভার করতে পারবো তাড়াতাড়ি। তো এখন চলো আমরা কর্ডেট দেখো, প্রোটোজোয়া এবং নন কর্ডাটা কি কি অংশ আছে দেখো। প্রোটোজোয়া এবং নন কর্ডাটায় তোমাদের যেমন যে ফাইলাম গুলো পড়তে হবে, প্রোটোজোয়া, পরিফেরা, সিলান্টারেটা, প্লাটিহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা এবং ইকাইনাডার্মা। এই ফাইলাম গুলো থেকে তোমাদের সিলেক্টেড কিছু টপিকস দেওয়া আছে, সেগুলো পড়তে হবে। এরপরে আসে কর্ডেট অংশ। কর্ডেট অংশ থেকে কি কি পড়তে হবে? কর্ডেট অংশ থেকে তোমাদের পড়তে হবে ইন্টেগুমেন্ট এন্ড ইট ডেরিভেটিভস, স্কেলিটাল সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, ইউরিনোজেনিটাল সিস্টেম। আচ্ছা, ইন্টেগুমেন্ট এন্ড ইট ডেরিভেটিভস, ত্বক এবং ত্বকভূত অঙ্গাদি, মানে ত্বক থেকে যে অঙ্গগুলো তৈরি হয় সেগুলো নিয়ে আলোচনা। স্কেলিটাল সিস্টেম মানে কঙ্কাল তন্ত্র। কঙ্কাল তন্ত্রে দেখা যাচ্ছে যে কর্ডেট অংশ, যেহেতু কর্ডাটার বিভিন্ন ক্লাস যেমন আছে, যেমন কি ম্যামালিয়া, অ্যাবিস, তারপরে রেপ্টাইলিয়া। এই স্কেলিটাল সিস্টেম গুলো একটা কম্পারেটিভ আলোচনা তোমাদের করতে হবে। এখান থেকে এক্সিয়াল স্কেলিটন এবং অ্যাপেন্ডিকুলার স্কেলিটন সম্পর্কে পড়তে হবে। সার্কুলেটরি সিস্টেম, এখানে ব্লাড সার্কুলেশন সম্পর্কে তোমাদের পড়তে হবে কম্পারেটিভলি, তুলনামূলকভাবে বিভিন্ন কর্ডেটের বিভিন্ন ক্লাসের মধ্যে। নার্ভাস সিস্টেমও তাই, ইউরিনোজেনিটাল সিস্টেমও তাই, এটা তুলনামূলকভাবে আলোচনা করতে হবে। আজকে আমি পড়াবো তোমাদেরকে যেটা এখান থেকে স্ট্রাকচার অফ ইন্টেগুমেন্ট, ত্বক বা ত্বকের গঠন, ফাংশন অফ ইন্টেগুমেন্ট বা ত্বকের কাজ, আর একটা টপিক যেটা হলো কি সকল স্কিনি ইন্টেগুমেন্ট কিন্তু সকল ইন্টেগুমেন্ট স্কিন নয়, এটার ব্যাখ্যা। তো আমরা এখন ডিটেইল আলোচনায় যাই, যে আলোচ্য বিষয় যেগুলো আছে আমাদের, আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ডিটেইল আলোচনায় যাওয়ার আগে কম্পারেটিভ অ্যানাটমি বা তুলনামূলক শারীরস্থান কি, এটা সম্পর্কে তোমাদের একটা ধারণা আগে হওয়া দরকার। কারণ অ্যানাটমি কি বা শারীরস্থান কি বা অঙ্গ সংস্থান, তিনটা একই কথা। ইংলিশে অ্যানাটমি বলা হয়, বাংলায় এটাকে শারীরস্থানও বলা হয়, আবার অঙ্গ সংস্থানও বলা হয়। প্রাণীর দেহের আভ্যন্তরীণ যে গঠনগুলো আছে, আভ্যন্তরীণ যে অঙ্গগুলো আছে, এগুলোর গঠন এবং বাহ্যিক যে অঙ্গগুলো আছে এগুলোর গঠন সম্পর্কে, তাদের গঠন, উৎপত্তি, বিকাশ, বিবর্তন ইত্যাদি সম্পর্কে প্রাণীবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যানাটমি।
ইত্যাদি সম্পর্কে যে সব বিশদ ধারণা পাওয়া যায় সেটা কি বলা হচ্ছে অ্যানাটমি বা শারীরস্থান বা অঙ্গ সংস্থান। এই অঙ্গ সংস্থান দুই ধরনের হতে পারে, একটা হলো ইন্টারনাল মরফোলজি, একটা হলো এক্সটার্নাল মরফোলজি বা অ্যানাটমি। এখানে একটা চিত্র আমি দিয়েছি, চিত্রটা দেখো, একটা বার্ড বা পাখি এবং একটা মানুষের চিত্র। এটা কি কঙ্কাল তন্ত্রের দুটা চিত্র। এই দুটা চিত্র দেখে কিন্তু আমরা কিছুটা ধারণা করতে পারছি যে তুলনামূলক শারীরস্থানটা কি। যখন দুটো প্রাণীর অঙ্গ সংস্থান তাদের দেহের আভ্যন্তরীণ গঠন, অর্থাৎ তাদের ডিসেকশন বা লম্বচ্ছেদ করলে তাদের দেহের অভ্যন্তরে যে আঙ্গিক গঠনগুলো রয়েছে এটার সম্পর্কে যখন আমরা আলোচনা করব, এবং সেটা তুলনামূলক ভাবে হতে পারে বা আলাদা ভাবে হতে পারে, কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে দুটো ফাইলামের মধ্যেও হতে পারে বা কয়েকটা ক্লাসের মধ্যেও হতে পারে বা প্রজাতির মধ্যেও হতে পারে, এভাবে যে আলোচনাটা করা হয় সেটাকে তুলনামূলক শারীরস্থান বলা হচ্ছে। আরেকটা চিত্র আমি এখানে দিয়েছি, দেখো, এটা দেখো আমরা কিছুটা ধারণা পেতে পারি। এখানে দেখো শিং, আমরা দেখতে পাচ্ছি কি বিভিন্ন প্রাণীর শিং, ডিফারেন্ট টাইপ অফ হর্নস ইন ম্যামালস। ম্যামাল এরা সবগুলোই কিন্তু ম্যামাল ক্লাসের অন্তর্ভুক্ত, কর্ডাটা পর্বে। এদের শিং কিন্তু এক এক প্রাণীতে এক এক রকম। তো এদের শিং, তার মানে কি এদের তুলনামূলকভাবে একটা ধারণা এখানে পাওয়া যাচ্ছে যে ম্যামালের ক্লাস ম্যামাল, কর্ডাটা ফাইলাম ক্লাস ম্যামাল, কিন্তু তার মধ্যে যে প্রাণীগুলো আছে তাদের শিং কিন্তু এক একটা প্রাণীতে এক একটা। তো এটা থেকে আমরা একটা ধারণা পেলাম যে কম্পারেটিভ আলোচনাটা আসলে কি, কম্পারেটিভ অ্যানাটমিটা আসলে কি নিয়ে আমরা আলোচনা করছি, কিভাবে আলোচনা করছি। আচ্ছা, এখন দেখো অ্যানাটমি কাকে বলে এটা আমি আগেই বলেছি, তারপরেও তোমাদের জানার সুবিধার্থে আবার আমি লিখে দিয়েছি। সেটা হলো কি, অ্যানাটমি বলতে আমরা কি বুঝি? প্রাণী ব্যবচ্ছেদের পর প্রাপ্ত আভ্যন্তরীণ অঙ্গাতির গঠন বিন্যাস সমূহ কে কি বলা হয়? শারীরস্থান বা অ্যানাটমি নামে পরিচিত। প্রাণী ব্যবচ্ছেদের পর এর আভ্যন্তরীণ যে অঙ্গগুলো আছে তাদের গঠন বিন্যাস, তাদের বিকাশ, তাদের বিবর্তন ইত্যাদি নিয়ে সমূহকেই বলা হচ্ছে কি অ্যানাটমি। আর কম্পারেটিভ অ্যানাটমি বলতে আমরা বুঝি যে জীবের বিভিন্ন সদস্যের অঙ্গ প্রত্যঙ্গের উৎপত্তি, গঠন, কাজ ইত্যাদি সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে তুলনামূলক আলোচনাকে তুলনামূলক শারীরস্থান বা কম্পারেটিভ অ্যানাটমি বলা হয়। তাহলে কম্পারেটিভ অ্যানাটমি কি, এটা একটা মোটামুটি একটা ধারণা আমরা পাইলাম। এখন আমি আজকে যে টপিকসটা আলোচনা করব সেটা হলো ইন্টেগুমেন্ট এন্ড ইট ডেরিভেটিভস। ইন্টেগুমেন্ট মানে ত্বক, এবং ডেরিভেটিভস হলো ত্বক থেকে উৎপন্ন যে অঙ্গগুলো সেগুলোকে ত্বকোদ্ভূত অঙ্গাদি বলা হয়। তাহলে ত্বক থেকে উৎপন্ন অঙ্গগুলো কি কি হতে পারে? কর্ডেট প্রাণীতে যেমন আছে কি চুল, লোম, নখর, পাখির পালক, এগুলো সবকিছুকেই আমরা ডেরিভেটিভ বলছি। তাহলে ত্বকটা কি এটা আমাদের জানা দরকার। ত্বকটা কি? যে মেরুদণ্ডী প্রাণীদের দেহের বাইরের দিকের যে আবরণ সেটা কি পরিবেশের যে কোনো ধরনের তাপ, চাপ, আঘাত এবং প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে এবং দেহের আকার আকৃতি ধরে রাখতে সাহায্য করে, সেটাকে ত্বক বলা হয়। অন্যভাবে আমরা বলতে পারি যে ভ্রূণীয় এক্টোডার্ম থেকে সৃষ্ট এপিডার্মিস। তোমরা ভ্রূণীয় এক্টোডার্ম কথাটা অবশ্যই জানা আছে, যেহেতু তোমরা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছো। তাহলে ভ্রূণীয় এক্টোডার্ম কি? ভ্রূণীয় এক্টোডার্ম অর্থাৎ ভ্রূণের যে তিনটা স্তর আছে, এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, তার বাইরের যে স্তরটা সেখান থেকে সৃষ্ট কি এপিডার্মিস, এবং মেসোডার্ম থেকে সৃষ্ট ডার্মিস, এবং তা থেকে নানা কাজের জন্য সৃষ্ট অঙ্গাদি সহ দেহের যে রক্ষামূলক আবরণ গঠন করে তাকে ত্বক বলে। তাহলে ত্বক সম্পর্কে আমরা
দুই ধরনের, একটা ধারণ যেটা কি যে ত্বকের বাইরের আবরণ, যেটা বাইরের আঘাত তাপচাপ এটা থেকে আমাদেরকে রক্ষা করে, এবং আর এক অর্থে আমরা বলতে পারি এর গঠন সম্পর্কে, যেটা গঠন হয় সাধারণত এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থেকে, মেসোডার্ম থেকে উৎপন্ন। এপিডার্মিস এবং ডার্মিস তা থেকে যে নানা কাজের জন্য সৃষ্ট অঙ্গাদি যা রক্ষামূলক আবরণ গঠন করে তাকে আমরা ত্বক বলছি। ত্বকোদ্ভূত অঙ্গ বা ইন্টিগুমেন্টারি ডেরিভেটিভস। ইন্টিগুমেন্টারি ডেরিভেটিভস কি? যে মেরুদণ্ডী প্রাণীদের ত্বক এপিডার্মিস ও ডার্মিস নিয়ে গঠিত, যেটা আগে আমরা জানতে পারলাম। এই ত্বকের সাথে অনেক আনুষঙ্গিক অঙ্গ বা গঠন যুক্ত থাকে, এদের ত্বকোদ্ভূত অঙ্গ বা ইন্টিগুমেন্টারি ডেরিভেটিভস বলা হয়। আঁশ, কাঁটা, পালক, চুল, লোম, নখ, শিং, ইত্যাদি, এগুলোকে আমরা ত্বকোদ্ভূত অঙ্গ বলতে পারি। আঁশ যেমন থাকে কি মাছের দেহের আবরণ কিন্তু আঁশে দেখা যায়, আবার রেপটাইলেও দেখা যায়। কিছু কিছু প্রাণীতে কাঁটা থাকে, পালক থাকে, পাখিতে পালক থাকে, চুল, লোম, নখর, শিং, ফুল, এগুলো সবই ত্বক থেকে উৎপন্ন হয়, ত্বকের ডার্মিস এবং এপিডার্মিস থেকে উৎপন্ন হয়, এই জন্য এগুলোকে ত্বকোদ্ভূত অঙ্গাদি বলা হচ্ছে। এছাড়াও আর কি থাকে, বিভিন্ন গ্রন্থি থাকে ত্বকের বাইরে, যেগুলো ত্বকের বাইরে উন্মুক্ত হয়, এটাও ত্বকোদ্ভূত অঙ্গের মধ্যেই পড়ে। গ্রন্থিগুলো যেমন কি ঘাম গ্রন্থি, তৈল গ্রন্থি, এগুলো। ত্বকের গঠন বা স্ট্রাকচার অফ ইন্টিগুমেন্ট। ত্বকের গঠন দুইটা অংশে বিভক্ত, একটা হলো এপিডার্মিস এবং ডার্মিস, যেটা আমরা ডেফিনেশন আগের স্লাইডে আমরা দেখেছি, ডেফিনেশন করতে নিয়ে, যে ত্বক এক্টোডার্ম এবং মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। এক্টোডার্ম থেকে এপিডার্মিস এবং মেসোডার্ম থেকে ডার্মিস লেয়ারটা উৎপন্ন হয়, যেটাই কিনা ত্বকের গঠন, ত্বককে গঠন করে। এপিডার্মিসের মধ্যে কিন্তু আবার ভাগ আছে, যেমন কি এপিডার্মিসের মধ্যে আবার ভাগ আছে স্ট্রাটাম কর্নিয়াম এবং স্ট্রাটাম জার্মেটিভাম বা স্ট্রাটাম মালপিজি। আবার ডার্মিসের কি আছে কি স্ট্রাটাম স্পঞ্জিওসাম ও স্ট্রাটাম কম্প্যাক্টাম। এই ভাগগুলো নিয়ে ত্বকের গঠন বা স্ট্রাকচার। এখন আমরা একটা ফিগার দেখি, আমি তিনটা ফিগার দিয়েছি, এই ফিগার দেখলে আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো যে ত্বকের গঠনটা আসলে কি রকম। দেখো, একদম বাইরের দিকে আছে এপিডার্মিস, একদম বাইরের লেয়ার, এটাকে এপিডার্মিস বলা হচ্ছে। তার নিচে হলো কি ডার্মিস, ডার্মিসটা একটু পুরু এবং সব নিচে আছে, এটাকে বলা হচ্ছে হাইপোডার্মিস। তাহলে এই যে সবচেয়ে বাইরের দিকে হলো এপিডার্মিস, যেটা কি এক্টোডার্ম থেকে উৎপন্ন হয়। তারপরের অংশ হলো ডার্মিস এবং ভিতরের দিকে হাইপোডার্মিস, বা এটাকে সাবকিউটেনাস লেয়ারও বলা হয়। এর পরের দেখো যে বাইরের দিকে যে এপিডার্মিসটা আছে, এটার মধ্যে আবার কিন্তু কতগুলো ভাগ আছে, স্তর আছে। দেখো পরের চিত্র দেখি আমরা। দেখো এপিডার্মিস, এখানে চিত্রটা আরেকটু ক্লিয়ার। এখানে উপরের দিকে দেখো, এই অংশটুকু এটা হলো সাবকিউটেনাস লেয়ার। এই লেয়ারটা ডার্মিস লেয়ার থেকে এপিডার্মিসকে সেপারেট করে রেখেছে। সবচেয়ে বাইরের দিকে হলো ডার্মিস, তার পরের অংশ হলো সবচেয়ে বাইরের দিকে এপিডার্মিস, যেটা সাবকিউটেনাস লেয়ার থেকে এপিডার্মিস থেকে আলাদা হয়ে গেছে। ডার্মিস অংশে কি থাকে? বিভিন্ন রক্তনালী গুলো থাকে, রক্তনালী, স্নায়ুতন্ত্র, তারপরে দেখো এই যে লোমের গঠন, যেটা লোম, নখর, শিং, এগুলো সবই কিন্তু এই ডার্মিস লেয়ার থেকে উৎপন্ন হয়। এবং সবচেয়ে ভিতরের দিকে আছে, ত্বকের সবচেয়ে ভিতরের দিকে আছে সাবকিউটেনাস লেয়ার। সবচেয়ে ভিতরের এটা হলো সাবকিউটেনাস লেয়ার। এই অংশে পর্যাপ্ত পরিমাণে চর্বি জমা থাকে। তাহলে এখানে দেখো আরেকটা চিত্র, এই চিত্রটাতে আরো ক্লিয়ারলি আমি দেখানোর চেষ্টা করেছি। তিনটা চিত্র দিয়েছি এই জন্য তোমাদের ভালোভাবে বোঝার সুবিধার্থে। দেখো এপিডার্মিসের সবচেয়ে বাইরের দিকে কি থাকে? সবচেয়ে বাইরের দিকে থাকে স্ট্রাটাম কর্নিয়াম। সবচেয়ে বাইরের দিকের এই স্তরটাকে বলা হচ্ছে স্ট্রাটাম কর্নিয়াম। স্ট্রাটাম কর্নিয়ামটা এটা ক্যারোটিন যুক্ত
এবং এটা শক্ত একটা স্তর। অনেক সময় এই লেয়ারটা কি হয়, কোষগুলো মারা যায় এবং ঝরে যায়। আর তারপরের লেয়ারটা কি, স্ট্র্যাটাম জার্মিনেটিভাম বা মালফিজি। স্ট্র্যাটাম মালফিজিও বলা হয় তার স্পরের লেয়ার, এবং মাঝে আরো দুটো লেয়ার থাকে, স্ট্র্যাটাম লুসিডাম, স্ট্র্যাটাম গ্রানুলোসাম। এই অংশগুলো মিলে হলো এপিডার্মিস। এটা হলো সবচেয়ে বাইরের লেয়ার, ত্বকের সবচেয়ে বাইরের অংশ। তারপরের অংশ কি, তারপরের অংশ হলো ডার্মিস। ডার্মিস অংশটা এপিডার্মিসের চেয়ে পুরো অংশ, এবং এখানে সব রক্তজালকগুলো এখানে থাকে, পুরো অংশ এখানে, রক্তজালকগুলো এখানে থাকে। দেখো এখানে বিভিন্ন রক্তজালক আছে, তারপরে বিভিন্ন গ্রন্থিগুলো এখানে থেকে উৎপন্ন হয়েছে, তারপরে স্নায়ুতন্ত্র যেগুলো আছে, নার্ভাস সিস্টেমের যে প্রান্তিক অংশগুলো সেগুলো এখানে আছে। ফলে কি হয়, এখান থেকে আমরা এই প্রান্তিক অংশগুলো এখানে থাকার ফলে ত্বকের থেকে আমরা বিভিন্ন অনুভূতি আদান প্রদান করতে পারি। তারপরে লেয়ারটা কি, সাবকিউটেনাস লেয়ার। তারপরে অংশটা দেখো, হলুদের মতো অংশ, সাবকিউটেনাস লেয়ার। এখানে পর্যাপ্ত পরিমাণে কি থাকে, পর্যাপ্ত পরিমাণে এখানে লিপিড বা চর্বি জমা থাকে। আর সবচেয়ে ভিতরের দিকে দেখা যাচ্ছে তারপরের যে মাসল বা মাংসপেশিটা তারপরের অংশ। তাহলে এই অংশগুলো নিয়ে আসলে কি আমাদের ইন্টেগুমেন্ট বা ত্বক গঠিত। তাহলে এখানে দেখো ডার্মিস লেয়ার কিন্তু প্রত্যেকটা অংশই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ত্বকটা আমাদেরকে কি করে, আরেকটা যেটা কাজ করে থাকে সেটা হলো ইমিউন সিস্টেম। আমরা যেটা বলতেছি যে এখন যেটা প্রচুর আলোচিত হচ্ছে যে ইমিউনিটির কথা, ইমিউন সিস্টেমের কথা। আমাদের এই যে করোনা ভাইরাস থেকে আমাদের বাঁচার জন্য বা টিকার জন্য আমাদের কি করতে হবে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে হবে। ইমিউন সিস্টেমের প্রাথমিক যে স্তর, ইমিউন সিস্টেমটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। তার প্রাথমিক যে স্তর সেটা হলো ত্বক। কারণটা কি, ত্বক আমাদেরকে বিভিন্ন রোগ জীবাণু থেকে প্রোটেকশন দেয়। ত্বক থেকে বিভিন্ন গ্রন্থি থেকে, যেমন ঘর্মগ্রন্থি থেকে ঘাম সিক্রেশন হয়, তৈলগ্রন্থি থেকে তেল সিক্রেশন হয়। এই সিক্রেশনটা শুধু এমনি এমনি হয় না, এর মাধ্যমে আমাদের দেহ থেকে বর্জ্য নিষ্কাশিত হয়, এবং আমাদের এর থেকে কি হয়, অ্যাসিড সিক্রেশন হয়। ফলে আমাদের এই যে দেহে প্রতিনিয়ত ধুলাবালির সাথে অনেক রোগ জীবাণু আমাদের দেহে পড়ে, ত্বক এটাকে, এই অ্যাসিড সিক্রেশন হয়, এই জীবাণুগুলো কিন্তু মেরে ফেলে। তাহলে প্রাথমিকভাবে ত্বক কিন্তু আমাদের রোগ জীবাণুর হাত থেকে প্রাথমিকভাবে আমাদেরকে রক্ষা করে। ত্বক অত্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ অংশ। তো আমরা এতক্ষণ ত্বকের গঠন সম্পর্কে পড়লাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং মনোযোগ দিয়ে তোমরা চিত্রটা দেখবা, চিত্রের গঠনটা দেখবা, তাহলে আমার মনে হয় এটা বুঝতে তোমাদের সমস্যা হবে না। আমরা পরের অংশে চলে যাই। সকল স্কিনই ইন্টেগুমেন্ট, কিন্তু সকল ইন্টেগুমেন্ট স্কিন নয়। ব্যাখ্যা করো। তাহলে সকল স্কিনই ইন্টেগুমেন্ট, কিন্তু সকল ইন্টেগুমেন্ট স্কিন নয়। ত্বককে আমরা দুইটা নামে বলতে পারি, একটা হলো স্কিন আর একটা ইন্টেগুমেন্ট, কিন্তু দুটোই কিন্তু ত্বক। স্কিন বলতে আমরা বুঝাচ্ছি ইন্টেগুমেন্টের যে অংশ সরাসরি বাইরের পরিবেশের সাথে সংস্পর্শে থাকে এবং পরিবেশের তারতম্যের উপরে যার পরিবর্তন নির্ভর করে তাকে আমরা বলছি স্কিন। ইন্টেগুমেন্ট বলতে আমরা কি বুঝাচ্ছি, ইন্টেগুমেন্ট বলতে এপিডার্মিস এবং ডার্মিসের সমন্বয়ে গঠিত মেরুদণ্ডী প্রাণীর দেহ প্রতিরক্ষাকারী বহিরাবরণকে ইন্টেগুমেন্ট বলা হচ্ছে। তাহলে এর আগে আমরা স্ট্রাকচারটা দেখলাম, ফিগারটা যেটা দেখেছি সেখানে দেখেছি সবচেয়ে বাইরের দিকে কি থাকে, এপিডার্মিস, এবং তারপরে ডার্মিস অংশ। তাহলে এই দুটো অংশ মিলেই কিন্তু ইন্টেগুমেন্ট। আর স্কিনটা কি, সবচেয়ে বাইরের দিকের যে অংশ, এপিডার্মিসের বাইরের যে অংশটা, যেখানে স্ট্রাটাম কর্নিয়াম আমরা বললাম, যেটা বাইরের সাথে সংযোগ রক্ষা করে, তাপ চাপ থেকে আমাদেরকে রক্ষা করে, সেটাকে আমরা স্কিন বলছি, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই। দেহের বাইরের যে অংশটা আমরা বাইরে থেকে দেখতে পাই, স্পর্শ করতে পারি, সে অংশটা স্কিন। আর ভিতরের যে ত্বকের গঠন, এপিডার্মিস, ডার্মিস সহ এবং বাইরের পুরো অংশ, এই পুরাটা মিলেই হলো ইন্টেগুমেন্ট। যে কারণে আমরা গঠন থেকেও আমরা দেখতে পাই যে সকল স্কিন ইন্টেগুমেন্ট, কিন্তু সকল ইন্টেগুমেন্ট কিন্তু স্কিন বলা যাচ্ছে না। ইন্টেগুমেন্টের গঠন থেকে এটা আমরা
বলতে পারি। আবার এর ব্যবহারের দিক থেকে আমরা বলতে পারি স্কিন যেটা বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর স্কিন আমরা টেনার করে সেই স্কিন থেকে আমরা বিভিন্ন দ্রব্য তৈরি করতে পারি, যেমন বিভিন্ন গরু ছাগল ইত্যাদি চামড়া থেকে কি তৈরি হয়, ব্যাগ বেল্ট আরো বিভিন্ন রকম দ্রব্যাদি আমাদের ব্যবহার্য দ্রব্যাদি আমরা তৈরি করতে পারি, কিন্তু ইন্টেগুমেন্ট থেকে এটা কিন্তু সম্ভব না। এটাও একটা পার্থক্য স্কিন এবং ইন্টেগুমেন্টের মধ্যে, যে কারণে আমরা বলতে পারি যে সকল স্কিনই ইন্টেগুমেন্ট, কিন্তু সকল ইন্টেগুমেন্ট স্কিন নয়, কারণ স্কিনটা ইন্টেগুমেন্টের অন্তর্ভুক্ত। আবার ইন্টেগুমেন্টের অন্তর্ভুক্ত স্কিন, কিন্তু ইন্টেগুমেন্ট আবার স্কিনের অন্তর্ভুক্ত নয়, যে কারণে আমরা বলতে পারি যে সকল স্কিনই ইন্টেগুমেন্ট, কিন্তু সকল ইন্টেগুমেন্ট স্কিন নয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আসো ফাংশন অফ ইন্টেগুমেন্ট। ইন্টেগুমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের দেহের, প্রাণীর দেহের, যেটা বাইরের আবরণ তৈরি করে, ফলে এর কাজও অনেক রকম আছে। যেমন এখানে আমি আলাদা আলাদা পয়েন্ট আকারে দিয়েছি। প্রথমে কি যে প্রোটেকশন, দেহকে বাহিরের বিভিন্ন তাপ চাপ আঘাত বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে প্রোটেকশন বা রক্ষা দিয়ে থাকে হলো ত্বক। বিভিন্ন রকম সমস্যা, যে কোনো ধরনের প্রতিকূলতা থেকে এই ত্বক রক্ষা করে। লোকোমোশনটা কি, যে এই ত্বক কিন্তু পরিবর্তিত হয়ে এর আকৃতি পরিবর্তন করে আমাদেরকে কি করে, প্রাণীদেরকে চলতে সাহায্য করে। যেমন কি ব্যাঙে আমরা দেখি, ব্যাঙের পা, এর ত্বকটাই কিন্তু পরিবর্তিত হয়ে প্যাড তৈরি করে। তারপরে টিকটিকি, এখানেও আমরা দেখি যে তার ত্বক পরিবর্তিত হয়ে তার লোকোমোশন অর্গান তৈরি করে। এরকম বিভিন্ন প্রাণীতে আমরা দেখে থাকি যে স্কিন বা ইন্টেগুমেন্ট পরিবর্তিত হয়ে প্রাণীর চলনে সাহায্য করে। সিক্রেশন প্রাণী থেকে বিভিন্ন ধরনের সিক্রেশন হয়ে থাকে। বিভিন্ন গ্রন্থি আছে, যেমন কি ঘাম গ্রন্থি, তৈল গ্রন্থি, তারপরে মিউকাস গ্রন্থি। এই গ্রন্থি থেকে, যেমন ব্যাঙে আমরা দেখি যে তার দেহ থেকে মিউকাস সিক্রেশন হয়, ফলে কি দেহ পিচ্ছিল থাকে এবং শ্বাসেতে থাকার কারণে সে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে দেহকে রক্ষা করতে পারে। আবার আমাদের মানুষের ক্ষেত্রে তৈল গ্রন্থি, ঘাম গ্রন্থি থেকে বিভিন্ন ঘাম সিক্রেশন হয়, তৈল সিক্রেশন হয়। এগুলোতে কি থাকে, অ্যাসিড থাকে, যেগুলো কি আমাদের দেহকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। পাখিতে আমরা দেখি যে ওয়েল গ্ল্যান্ড থেকে ওয়েল সিক্রেশন হয়, যেটা কি পাখির পালককে যত্ন করতে সাহায্য করে। এরকম আরো বিভিন্ন কাজ আছে। তারপরে কি রেসপিরেশন, এটাও প্রাণীকে, যেহেতু এর দেহ থেকে মিউকাস সিক্রেশন হয় এবং শ্বাস থেকে ভেজা থাকে কিছু প্রাণীতে আমরা দেখি, ফলে কি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান করতে সাহায্য করে। ফুড স্টোরেজ, প্রাণীর ত্বকে আমরা দেখলাম যে ত্বকের যে গঠনটা আমরা দেখলাম, ওখানে একটা লেয়ার আছে সাবকিউটেনাস লেয়ার, যেখানে কি পর্যাপ্ত পরিমাণে চর্বি জমা থাকে। এই চর্বি কি প্রাণীর প্রতিকূল অবস্থায় দুঃসময়ে চর্বিগুলো লিপিড হিসেবে জমা থাকে এবং এগুলো খাদ্য সঞ্চয় করে রাখে। ওই সময় তারা খাদ্য না খেলেও তাদের ওই চর্বিটা খাদ্যের অভাবটা পূরণ করে। যেমন কি বিভিন্ন প্রাণী দেখা যাচ্ছে প্রতিকূল অবস্থায় তারা মাইগ্রেশনে চলে যায়। পাখি, আমাদের দেশে দেখো যে শীতের সময় অতিথি পাখিগুলো চলে আসে। কেন আসে তারা? তাদের যে বাসস্থান, সেখানে তাদের প্রতিকূল অবস্থা, হয়তো প্রচুর গরম কিংবা প্রচুর শীত, এটাকে মোকাবেলা করার জন্য তারা চলে আসে নাতিশীতোষ্ণ আবহাওয়াপূর্ণ দেশে। এই সময়টা যখন তারা মাইগ্রেশন করে, তখন তাদের দেহের যে চর্বিটা জমা থাকে, তারা ওই লং টাইম বা দীর্ঘ সময় তারা খাবার না খেয়েও চলতে পারে। আবার ব্যাঙেও আমরা এটা দেখে থাকি, যারা শীতকালে তারা কিন্তু হাইবারনেশনে চলে যায়, শীতনিদ্রায় চলে যায়, তখন তারা একদমই গর্ত থেকে বের হয় না, কোনো খাবার খায় না। তাহলে তারা বেঁচে থাকে কিভাবে? তাদের যে লিপিডটা জমা থাকে, সেটাই সেই সময় খাদ্যের অভাবটা, ঘাটতিটা পূরণ করে। সেক্সুয়াল আইডেন্টিফিকেশন, কিছু প্রাণী আছে তাদের ত্বকের কালার দেখে বা গঠন দেখে বোঝা যায়, যে বাইরের গঠন থেকে বোঝা যায় যে কোনটা পুরুষ প্রাণী আর কোনটা স্ত্রী প্রাণী। এক্ষেত্রে সেক্সুয়াল আইডেন্টিফিকেশনে এটা
ভূমিকা রাখে। সেন্সেশন ত্বকের বাইরের অংশে নার্ভাস সিস্টেম বা স্নায়ুর যে প্রান্তীয় অংশ আছে যেটা ত্বকে থাকে, ফলে কি যে প্রাণী তার অনুভূতিটা মস্তিষ্কে প্রেরণ করতে পারে এবং তার পরিপ্রেক্ষিতে তার যে উদ্দীপনা সেটা সে দিতে পারে, ফলে ত্বক সেন্সেশনেও ভূমিকা রাখে। এক্সপ্রেশন এটা বর্জ্য নিষ্কাশনে সাহায্য করে ত্বক, যা প্রধান বর্জ্য যেটা নিষ্কাশিত হয় ইউরিনোজেনিটাল সিস্টেমের মাধ্যমে, যেমন ইউরিন হিসেবে, কিন্তু এছাড়াও আমাদের ত্বকের মাধ্যমে কিছু বর্জ্য সিক্রেশন হয়, যেমন কি ঘামের সাথে কিন্তু আমাদের দেহে প্রচুর বর্জ্য বের হয়ে যায়, ফলে এটা আমাদের দেহের জন্য অনেক উপকারী। তারপর কি রেগুলেশন অফ টেম্পারেচার, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাংশন ইন্টেগুমেন্টের। সেটা কি যে আমাদের ত্বকের বা প্রাণীর দেহের যে তাপমাত্রাটা নিয়ন্ত্রিত হয় সেটা কিন্তু ত্বকের মাধ্যমে। পাখিতে আমরা কি দেখি? পালক আছে, সেটা পালকটা কি? সেটা কিন্তু ত্বক থেকে সৃষ্টি হয়, ডার্মিস লেয়ার থেকে এটা সৃষ্টি হয় এবং এটা কি দেহকে প্রোটেকশন দেয়। প্রচুর শীতে দেখবা যে শীতের মধ্যে পাখিগুলো বাইরে ঘুরছে, কিভাবে? তারা এই পালক দ্বারা দেহকে প্রোটেকশন দিচ্ছে, ফলে কি তারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারছে। এভাবে ত্বক আমাদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজটা করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছ এবং উপকৃত, এটা যদি মনোযোগী হয়ে তোমরা দেখো বা ফলো করো, আশা করি তোমরা উপকৃত হতে পারবা। পরবর্তী ক্লাসে আমি ডেরিভেটিভস নিয়ে, ইন্টিগ্রামেন্টের ডেরিভেটিভস নিয়ে আলোচনা করব। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমাদের কথা হবে এবং সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, এটা চাই আমি এবং তোমাদের সঙ্গে আবার কথা হবে। খোদা হাফেজ।